কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আমরা আজকে সেকেন্ড পেপারের বীজগণিতের একটা অংশ কমপ্লেক্স নাম্বার এটা শুরু করতে যাচ্ছি। তো কমপ্লেক্স নাম্বার আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস হবে এবং এটাও একটা প্লেলিস্ট আকারে আমি তোমাকে সাজিয়ে দিব। তো কমপ্লেক্স নাম্বারের প্রথম ক্লাসে আমরা একটু কমপ্লেক্স নাম্বারের আদ্যপান্ত জানার চেষ্টা করব যে কিভাবে কমপ্লেক্স নাম্বার আসলো বা কমপ্লেক্স নাম্বারের বেলায় যে সিম্বলগুলো ব্যবহার করা হয় এটা মোটামুটি কাদের হাত ধরে আজকে পর্যন্ত আমরা ব্যবহার করি। মূলত এই জিনিসটাই হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে ফেলি। আজকে আমরা আলোচনা করব কমপ্লেক্স নাম্বার। দেখো, যেটাকে আমরা বলি জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার বা এটাকে আমরা বলতেছি জটিল সংখ্যা। তো তুমি এইখানে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ যার নাম লিওনার্ডো ওয়াইলার। বেসিক্যালি ইনি হচ্ছে যে আমাদের কমপ্লেক্স নাম্বার সহকারে বর্তমানে আমরা যে গণিত পড়ি, বীজগণিত, এইটার জনক বলা হয় এই ওয়াইলারকে। তো যদিও বা আমরা আজকে ওয়াইলার সম্পর্কে বিস্তারিত জানার কোনো সুযোগ নাই, যদি কোনো দিন সময় হয় তাহলে আমি তোমাকে পুরো একটা ক্লাস শুধু ওয়াইলারের উপরেই নিতে পারবো, সমস্যা হবে না। কারণ এই লোকের বেশ কিছু চমৎকার আবিষ্কার আছে। তো যাই হোক, আমাদের কমপ্লেক্স নাম্বারের রেসপেক্টে এই লোকের যতটুকু আবিষ্কার মিলে যায় আমরা শুধুমাত্র ততটুকু নিয়েই আলোচনা করব। তো লিওনার্ড ওয়াইলারকে নিয়ে আলোচনা করার আগে আমাদের আরও বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করা দরকার। 1707 ওনার ডেট অফ বার্থ। তো যাই হোক, তো এই লিওনার্ড ওয়াইলার এই কমপ্লেক্স নাম্বারের ইনভেনশন আবিষ্কার করার আগে আরও কমপ্লেক্স নাম্বার সম্পর্কে যারা যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে তাদের পরিচয় আমরা জানার ট্রাই করব। তো লিওনার্ড ওয়াইলারের বেশ কিছু চমৎকার আবিষ্কার আছে, যেমন ওনার কিছু চমৎকার আবিষ্কার যেগুলো আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসের সাথে মিলে যায়, সেগুলো নিয়ে আমি আলোচনা করি। এই যে লিওনার্ড ওয়াইলারের নামের যে ই দেখতেছো, ই বেসিক্যালি এটার উপরে বেজ করেই কিন্তু আমরা যে ব্যবহার করি না, যেটা মানে তোমার 2.71 এরকম হয়তো আমরা একটা মান ধরে অ্যাজিউম করি। বেসিক্যালি এইটা কিন্তু তোমার লিওনার্ডো ওয়াইলারের যে সেই ইটাই কিন্তু এইটা, যার নাম এক্সপোনেনশিয়াল ফাংশন। ওনার আরও বেশ কিছু আবিষ্কার আছে যেগুলো আমরা এই চ্যাপ্টারে পড়ার ট্রাই করব। e⁻i থিটা ইজ ইকুয়াল টু কজ থিটা প্লাস আই সাইন থিটা। কেমনে কিভাবে উনি চিন্তা করছে আমরাও চিন্তা করব ওনার মতো করে, তার জন্য আমাদের টাইম লাগবে। আমি শুধু ওনার বিখ্যাত আবিষ্কারগুলো দেখাইতেছি। আমরা লিমিট যখন পড়ি তখন লিমিট এক্স টেন্ডস টু 0, এরপর 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x যখন নেই, এইখানে কিন্তু আমরা আসলে কি পাই? পাই। যাই হোক, এটা হচ্ছে যে ওনার বিখ্যাত আবিষ্কারগুলোর মধ্যে যেগুলো আমাদের জন্য দরকার। এরপরে দেখো, আই ইজ ইকুয়াল টু √(-1) অথবা I² ইজ ইকুয়াল টু -1, এটাকে ফাইনালি রূপ দেওয়ার যে ব্যাপারটা, এটা মূলত এনার হাত ধরে আসছে। তো যাই হোক, আমরা এই লিওনার্ড ওয়াইলারের সম্পর্কে জানার আগে আমাদের বেশ কিছু জিনিস সম্পর্কে একটু জানা দরকার। যেমন আমরা এখানে আবার ব্যাক করব, তবে এখানে একটু দেখো, এখানে একটা স্লাইড দেখতে পাচ্ছ, খুবই ঘোলা এবং পুরোটা বোঝা যাচ্ছে না, কারণ আমি আসলে তোমাকে ইকুয়েশনটা নিজে হাতে না লিখে যেভাবে লেখা ছিল ওখান থেকে উঠে নিছি তোমার বোঝার সুবিধার জন্য। এখানে দেখো কি বলা আছে, দ্য ফার্স্ট ইকুয়েশন এভার রিটেন ইউজিং এ মডার্ন ইকুয়াল সাইন। এই যে দেখতে এরকম, মানে আমাদের মডেল যে সিম্বলগুলো আমরা ব্যবহার করি, প্লাস মাইনাস ইকুয়াল চিহ্ন, এগুলো কিন্তু খুব বেশি দিন ধরে কিন্তু আবিষ্কার হয়নি, বুঝছো? তো এগুলো আবিষ্কার হওয়ার পর থেকে শুরু করে এগুলোকে বলা হয় মডার্ন সিম্বল আর কি, অ্যালজেব্রার ক্ষেত্রে। এই মডার্ন সিম্বলগুলো ব্যবহার করে প্রথমবারের মতো লেখা এইটা হচ্ছে একটা ইকুয়েশন। তো যখনই ইকুয়েশনটার কথা চলে আসছে তখনই সমীকরণ, আর সমীকরণ মানে বীজগণিত, আর বীজগণিত মানেই হচ্ছে বীজগণিতের যে জনক আল খোয়ারিজমি, তার নাম চলে আসে। তো আল খোয়ারিজমির হাত ধরে আমাদের যে বীজগণিত ছিল, সেই বীজগণিতে আমরা একঘাত সমীকরণ পাই, সেই বীজগণিতে আমরা দ্বিঘাত সমীকরণ পাই, ঠিক আছে? তো যখন আল খোয়ারিজমির হাত ধরে আসা যে বীজগণিত আছে, এখানে আমরা দ্বিঘাত সমীকরণ পাই, তখন এই দ্বিঘাত সমীকরণের মধ্যে একটা দ্বিঘাত সমীকরণ যেটাকে আমরা বলতেছি x² প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? 0। x² প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। স্বাভাবিকভাবেই বীজগণিতের যে কোনো একটা সমীকরণে চাওয়া পাওয়া থাকে, অজানা মানটা কিভাবে নির্ণয় করতে হয়। x² প্লাস 1 ইজ ইকুয়াল টু যেহেতু 0, তাহলে অবশ্যই x² ইজ ইকুয়াল টু আমরা নিব কত? -1।
এক্স ইজ ইকুয়াল টু কিন্তু আমরা এখানে পাবো কত, রুটের ভিতরে -1। এই টাইপের ধারণা মানুষের মধ্যে বেশ কিছু সময় চলে আসছিল, কিন্তু পরবর্তীতে এই ধারণাটা জোরে সোরে আসছে হচ্ছে 1500 পরবর্তীতে আর কি। একজন ইতালিয়ান ম্যাথমেটিশিয়ান ছিল, তার নাম হচ্ছে কার্ডানো। তো ইতালিয়ান ম্যাথমেটিশিয়ান যে কার্ডানো, ওনার কাছে ইকুয়েশনটা দেখার পরে যেটা মনে হয়েছে, এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু কত পাইলো, √(-1). তো এক্স ইজ ইকুয়াল টু যখন √(-1) পাইলো, তখন এইটা তো আসলে বাস্তব কোনো পোর্শন নয় যে রুটের ভিতরে মাইনাস থাকলে আমরা এখন পর্যন্ত কি লিখি আর কি, ইন্টারমিডিয়েটের কমপ্লেক্স নাম্বার পড়ার আগ পর্যন্ত, যে ঋণাত্মক সংখ্যার কোনো বর্গমূল করা যায় না। কেন? কারণ ঋণাত্মক সংখ্যার বর্গমূল করলে কিছুই পাওয়া যায় না, এরকম টাইপের একটা মতবাদ প্রচলিত ছিল। কিন্তু কার্ডানো প্রথমবারের মতো বলল যে না, ঋণাত্মক সংখ্যার বর্গমূল করলেও কিছু একটা পাওয়া উচিত, যেটা আসলে হয়তো আমাদের বাস্তবে পাওয়া যায় না, কারণ আমরা তো রিয়েল নাম্বার নিয়ে কাজ করি, তাই না? যে -∞ থেকে +∞ পর্যন্ত আমরা রিয়েল নাম্বার নিয়ে কাজ করি। তো এইটারও একটা সলিউশন পাওয়া যাবে, তবে এটা বাস্তব কোনো সলিউশন পাওয়া যাবে না, হয়তো এটা কাল্পনিক কোনো সলিউশন পাওয়া যাবে। তাহলে বাস্তব নাম্বারগুলোর জন্য যেমন একটা জগৎ আছে, কাল্পনিক নাম্বারগুলো একটা জগৎ আছে, এবং এই কাল্পনিক নাম্বার জগতের মধ্যেই এই টাইপের যে প্রবলেমগুলা, এদের সলিউশনগুলো লুকায় আছে। যদিও বা তখন আসলে এই জিনিসটা এত বেশি ক্লিয়ার কেউ হয় নাই। তো কার্ডানোর সময় কার্ডানো আরও একটা দ্বিঘাত সমীকরণ সলভ করতে যাচ্ছিল। সেই দ্বিঘাত সমীকরণটা এরকম টাইপের ছিল। কার্ডানোর সময় একটা দ্বিঘাত সমীকরণ বেশ পপুলার ছিল, সেটা হচ্ছে এরকম টাইপের আর কি। দেখো আমি তোমাকে একটু দেখাই, জানা দরকার এগুলো, কারণ তুমি শুধু একটা চ্যাপ্টার i² = -1 অঙ্ক করা শুরু করে দিলা, এটার মধ্যে কমপ্লেক্স নাম্বারে বোঝার কিছু হচ্ছে ব্যাপার আসে না, তোমাকে বুঝতে হবে। কার্ডানোর সময় একটা প্রবলেম ছিল যে দুইটা সংখ্যা, তাদের যোগফল 10, ওকে ফাইন, এবং তাদের গুণফল 40, xy = 40। তো বলা হইলো যে এই দুটাকে সলভ করো এবং এক্সের মান বের করো। তো আমরা এক্সের মান বের করতে যাব, তো তখন আমরা চিন্তা করলাম যে এটা যদি 1 নাম্বার ইকুয়েশন হয়, এটা যদি 2 নাম্বার ইকুয়েশন হয়, তাহলে এই দুটো ইকুয়েশনকে কাজে লাগাবো অপনয়ন বা প্রতিস্থাপনে। তো প্রতিস্থাপনে যদি আমি কাজে লাগাই, তাহলে এই ইকুয়েশনটা থেকে y = আমরা কত নিতে পারি, 10 - কত x। তাহলে তোমার পাওয়ার 10 - x যেটা দেওয়া আছে, এইটাকে আমি বসাবো কোথায়, এটাকে বসাবো হচ্ছে তোমার এই জায়গায়। তাহলে আমাদের এই ইকুয়েশনটা কত হবে, x, এইটাকে বললাম এইটা তোমার 10 - x = কত, এইটা তোমার কত, এটা হচ্ছে 40। তা আমরা যদি এটাকে পুরোটা গুণ করে দেই, তাহলে এটা কত আসবে, 10x - কত, x² এটাকে বললাম 40। 10x আসলে দেখো, এটাকে আমরা বলতেছি, এটা হচ্ছে আমাদের 10x - x² কত, 40। সো আমরা যদি এই সবগুলাকে একদিকে নিয়ে নেই, তাহলে কত আসবে, x² - 10x প্লাস কত, এটা হচ্ছে যে তোমার 40 কত, 0। এইটাকেই যদি আমরা তোমার এখানে একটু রিপ্রেজেন্ট করি, x² - 10x প্লাস কত, 40 কত, 0। তাহলে আমরা এখান থেকে কম্পেয়ার করলে কি নিতে পারি বলো তো, ax² প্লাস এইটাকে দিলাম bx প্লাস c কত, 0। এই দুটো ইকুয়েশন তুমি যদি কম্পেয়ার করো, তাহলে a = 1, b -10, c কত, 40। তার মানে আমরা কম্পেয়ার করলে এখানে পাবো কত, a = 1, b কত, -10, এবং c কত, এটাকে বললাম, এটা মানে হচ্ছে 40। এবার যদি আমরা এখান থেকে x এর মান বের করি, x - b প্লাস মাইনাস এইটাকে দিলাম b² - 4ac ডিভাইডেড বাই কত, এটা 2a। এবার a আর b যে মান, ওই মানগুলো নিয়ে এসে আমি এখানে বসাবো। a আর b যে মান, এই মানগুলো নিয়ে এসে যদি বসাই, তাহলে x b মানে তো এমনিতেই -10, তাহলে -10 টেনে নিয়ে এসে বসাইলে এটা হয়ে যাবে +10 √b² মানে এটাকে বললাম 100 - 4ac। তার মানে 4 তো এখানে দিলাম, a মানে 1 আর c মানে তো কত, 40 ডিভাইডেড বাই 2 ইন্টু a মানে কত, 1। তাহলে এখান থেকে x আমরা কত পাবো, এটা তো আমাদের 10 প্লাস মাইনাস
-60 ডিভাইডেড বাই কত 2। এই যে ইকুয়েশনটা তুমি দেখতেছো, এখান থেকে প্রথমবারের মতো মানুষ তোমার রুটের ভিতরে কি পাইলো, -60 পাইলো। এই ইকুয়েশনটাও আসলে তোমার রুটের ভিতরে নেগেটিভের সাথে ইন্ট্রোডিউস করাইছে। এটা কার্ডানো যুগের একটা প্রবলেম বলতে পারো, যেটা 1550 বা 1540-এর পরবর্তীতে মানুষ ইনভেন্ট করছে আর কি। আসলে এগুলো তো সমীকরণ আবিষ্কার হওয়ার পরে মানুষ একটার পর একটা সমীকরণ নিচে সমাধান করতে গিয়ে যে ডিফিকাল্টিসগুলো ফেস করছে, তারই একটা এক্সাম্পল হচ্ছে এটা, যে রুটের ভিতরে কি চলে আসছে, মাইনাস চলে আসছে। ওকে, এটা কার্ডানোর একটা প্রবলেম, এবং কার্ডানো বরাবরই বলে আসছে যে রুটের ভিতরে মাইনাস থাকলেও তার সলিউশন পাওয়া যাবে, এবং তারা একটা কাল্পনিক ওয়ার্ল্ডে এক্সিস্ট করে, মানে তাদেরকেও পাওয়া যাবে, তবে এটা কল্পনাযোগ্য একটা পৃথিবীতে পাওয়া যাবে। সেটা কি, সেটাও আমি আজকে এই ক্লাসের লাস্টে গিয়ে বলবো, যে কল্পনাযোগ্য পৃথিবীটা বেসিক্যালি আসলে কি বোঝায়। তো যাই হোক, এই পর্যন্ত পাওয়া গেল। এবার আমরা যদি তোমার এটারই আর একটা প্রবলেম নিয়ে আলোচনা করি। একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান আছে, উনি কার্ডানো পরবর্তীতে বা কার্ডানো সময়ে, নাম হচ্ছে রাফায়েল বোম্বেলি। হ্যাঁ, রাফায়েল বোম্বেলি। রাফায়েল বোম্বেলির একটা প্রবলেম ছিল, উনি আসলে ভাবছে যে দ্বিঘাত সমীকরণকে সলভ করে এরকম পাওয়া যাচ্ছে, কিউব সমীকরণকে, মানে এক্স কিউব জাতীয় যে সমীকরণ আছে যাদেরকে সলভ করলে 3টা মান পাওয়া যায়, এই জাতীয় সমীকরণগুলোরও কি এই ঝামেলা আছে। এই জন্য উনি যখন সমীকরণ সমাধান করতেছিল, তো এক্স কিউব ইজ ইকুয়াল টু 15x প্লাস 4 এই জাতীয় একটা ইকুয়েশন সলভ করলো। দেখো, এই জাতীয় একটা ইকুয়েশন সলভ করতে গিয়ে এক্স কিউব ইজ ইকুয়াল টু 15x প্লাস কত 4, এই জাতীয় একটা ইকুয়েশন সলভ করতে গিয়ে উনিও এরকম একটা ঝামেলার মধ্যে সম্মুখীন হইলো আর কি। এক্স ইকুয়াল এরকম টাইপের একটা প্রবলেম পাইলো উনি। কিউব রুট এখানে 2 প্লাস রুটের ভিতরে পাইলো তোমার -121, আবার এক্সের হয়তো আরও একটা মান, যেখানে হয়তো কিউব রুট, এখানে তোমার 2 মাইনাস রুটের ভিতরে পাইলো তোমার কত 121। মানে আমি অবাস্তব মানগুলোর কথা বলতেছি, তবে এখান থেকে একটা মান হয়তো উনি 4 পাইছে। তো যাই হোক, ওই মানটা নিয়ে আমাদের কাজ নেই, আমাদের চ্যাপ্টারের নামই যেহেতু কমপ্লেক্স নাম্বার। আচ্ছা বলো তো, উনিও রুটের ভিতরে মাইনাস পাইলো, এবং রুটের ভিতরে মাইনাস পাওয়ার পরে ওনার একটা বিখ্যাত মন্তব্য আছে, তুমি চাইলে বিভিন্ন জায়গা থেকে দেখে নিতে পারো। ওনার মন্তব্যটা এরকম ছিল আর কি, যে মানে সত্যকে ধোকা দেওয়া হচ্ছে আর কি। হ্যাঁ, ওনার মন্তব্যটার মেইন থিংটা এরকম ছিল আর কি, যে সত্যকে ধোকা দেওয়া হচ্ছে, মানে বোঝানোর ট্রাই করতেছে আসলে রিয়েল নাম্বারকে ধোকা দেওয়া হচ্ছে আর কি। কারণ রিয়েল নাম্বারকে ধোকা দিচ্ছ দেখেই তো তুমি এই টাইপের একটা ফর্মেট পাইছো। এই টাইপের ফর্মেট তো রিয়েল নাম্বারের মধ্যে নাই, আছে নাই? রুটের ভিতরে মাইনাস সামথিং, এটা তো রিয়েল নাম্বারের মধ্যে থাকলে তো কমপ্লেক্স নাম্বারের সৃষ্টিই হইতো না। তো উনি এই জন্য বলছে যে রিয়েল নাম্বারকে ধোকা দেওয়া হচ্ছে, তবে আমি এই সত্য উদ্ঘাটন করে ছাড়বো। যাই হোক, পরবর্তীতে এই রাফায়েল বোম্বেলি ইনিই কিন্তু প্রথমে তোমার এই রুটের ভিতরে যে -1, এটাকে হয়তো বা সিম্বলগতভাবে প্রকাশ করে আর কি। মানে এটার প্রথম যে সিম্বল দেখা গেল, যে উনি একটা হয়তো সিম্বল দিয়ে দিল, যেটা হয়তো বা আমরা আসলে আই হিসেবে জানি, যে আই ইকুয়াল √1, বা কেউ কেউ এটাকে আসলে তোমার কার্ডানো, এটাকে ফিক্সাস নাম্বার বা এফ, মানে কল্পনাযোগ্য নাম্বার বা অলিক নাম্বার আসলে, বা রূপক নাম্বার দ্বারা প্রকাশ করেছে। এফ দেওয়া যায়, আই দেওয়া যায়, বা কোনো কোনো ম্যাথমেটিশিয়ান আছে এটাকে জে দিয়েও রিপ্রেজেন্ট করছে। তো এটা মূলত ছিল হচ্ছে আমাদের প্রাথমিক দিকের একটা ধারণা, যে মানুষ কিভাবে রুটের ভিতরে মাইনাস সংখ্যার সাথে ইন্ট্রোডিউস লাভ করছে আর কি। ওকে, এরকম অনেক এক্সাম্পল আমি তোমাকে দিতে পারবো, বাট আমরা আসলে আজকে হিস্ট্রি অফ কমপ্লেক্স নাম্বার এইটার উপরে আসলে তোমার অনেক বেশি জানো, ব্যাপারটা এরকম না। আমাদের সাথে যতটুকু রিলেটেড, যতটুকু না জানলে নয়, আসলে আমি তোমাকে ততটুকুই জানার চেষ্টা করাবো আর কি। ওকে, তো চলো এবার আসি এটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে আর কি। হ্যাঁ, এখানে দেখতে তো 14Z লেখা দেখা যাচ্ছে, 15Q দেখা যাচ্ছে, 71X দেখা যাচ্ছে। হ্যাঁ, তো বেসিক্যালি এইটা দ্বারা আসলে আমরা তোমার যে যে ইকুয়েশনটা সম্পর্কে ধারণা পাই, ধরে নাও যে এইটার মেইন থিমটা এরকম টাইপের দাঁড়ায়, যে 14 প্লাস এটা হচ্ছে যে তোমার 14, এটাকে দিলাম তোমার কত এক্স প্লাস এটা হচ্ছে 15, আর এটা কত 71, এই যে 71, হ্যাঁ এগুলো আসলে কিছুই না, এগুলো 1 আর কি। হ্যাঁ, এগুলো কিউ এর মতো, তো এগুলো বিহেভ করে 1 এর মতো। যাই হোক, এখান থেকে কার মান বের করা, এখান থেকে এক্স এর মান বের করা, সিম্পল জিনিস, এমনি তোমাকে জাস্ট দেখাইলাম।
তো হোয়াট এভার, আমরা আবার এখানে চলে আসি। তার মানে আমি কি তোমাকে বুঝাইলাম, এটা কিন্তু তোমার আল খোয়ারিজমির হাত ধরে যে বীজগণিত, এটা কিন্তু 850-এর পরবর্তীতে আর কি। হ্যাঁ, তাহলে 850 পরবর্তীতে এই বীজগণিতের হাত ধরে বীজগণিত সমাধান সলভ করতে 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 মানুষ 1500 পরবর্তী দিকে এই টাইপের ইকুয়েশন পাইছে। তারপরে তোমার কত বলো তো, এই টাইপের ইকুয়েশন পাইছে যেখান থেকে মানুষের মাথায় গেঁথে গেছে ঋণাত্মক সংখ্যার বর্গমূল, এটা তো খুবই মানে হচ্ছে জটিল একটা ব্যাপার, কেমনে করা যায়, অনেকে এটাকে আই বা এফ দিয়ে প্রকাশ করছে। তো ফাইনালি এটা সলিউশন হয়তো বা অনেকজনের হাত ধরে আসলেও পরিপূর্ণতা রূপ পাইছে হচ্ছে এই লিওনার্ডো ওয়াইলারের মাধ্যমে। এবং এই ওয়াইলারের বেশ কিছু বিখ্যাত সূত্র আছে, তোমরা যদি 9-10-এর বই পড়ো, ওনার আরও একটা বিখ্যাত ফর্মেট আছে, এটাও দেখার কথা। 9-10-এর হায়ার ম্যাথ বইয়ের উপরে লেখা আছে e⁻⁴ আই পাই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বিলিভ না হইলে আজকে হায়ার ম্যাথ বইটা খুলবা, তোমার হায়ার ম্যাথ বইয়ের কালার কত, এই যে এরকম টাইপের একটা কালার, তাই না, এরকম কালার একটা, এরকম টাইপের যে কালারটা আছে, এই কালারটা এর মধ্যেই দেখবা যে উপরে e⁻⁴ পাই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 লেখা আছে। যদিও বা কেউ কিছু বুঝবে না, কিন্তু এটা আসলে এত বেশি বিখ্যাত একটা ফর্মেট আর কি। যখন আমরা এই ফর্মেটটা পড়বো তখন বুঝবা যে আসলে এটা কত বেশি ইম্পর্টেন্ট, কত বেশি লজিক্যাল এবং কত বেশি কনসেপচুয়াল। এবারে দেখি, তাহলে কমপ্লেক্স নাম্বারের এই ব্যাপারগুলো তো আমরা একটু দেখলাম। এবারে আমরা দেখব যে বেসিক 4 অপারেটর। আসলে এই যে আই মানে √(-1), আই স্কোয়ার মানে -1, এটা কিছুটা বিরক্তিকর যে আই আবার কেমনে বা আই কেমনে আসছে আসলে। তো আমি তোমাকে বেসিক 4 অপারেটর, তোমার বেসিক 4টা অপারেটর আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো সম্পর্কে তোমাকে একটা ধারণা দিতে চাই বা এগুলো সম্পর্কে তোমাকে একটা আইডিয়া দিতে চাই। তো বলো তো, এই যে এটাকে আমরা বলতেছি যোগ বা বিয়োগ, আসলে যোগ বা বিয়োগ কিভাবে কাজ করে চলো একটু দেখে নেওয়া যাক। আমরা যদি আসলে তোমার এটাকে বলি যে 1 প্লাস এটাকে বলি কত 2, তাহলে তুমি নিঃসন্দেহে বলবা যে ভাই এটা মানে 3ই হবে। বাট আমি যখন তোমাকে বলবো যে হ্যাঁ আমি বুঝলাম 3 হবে, বাট কেন 3 হবে, দেখবা যে ম্যাক্সিমামই আছে যারা প্রপার লজিক দিতে পারবে না যে কেন আসলে 3 হয়। কিন্তু আমরা আসলে আজকে লজিক দেওয়ার ট্রাই করব। নাম দিলাম 0, নাম দিলাম 1, এটার নাম দিলাম 2, নাম দিলাম তোমার 3, এটার নাম দিলাম 4, নাম দিলাম 5 এবং এটাকে বললাম এটা হচ্ছে 6। তো দেখো তো, আমরা একটা কাজ করি, আমরা এখানে বাঁ দিকে কী নিছি, বাঁ দিকে যেটা নিছি 1, এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে যে তোমার নাম্বার বা এটা একটা সংখ্যা। আর ডান দিকে যে 2 দেখতেছো, এটা আসলে নাম্বার না, এটা হচ্ছে তোমার একটা গ্যাপ। ওকে, এটা একটা গ্যাপ, মানে গ্যাপ বলতে বোঝো 2 গ্যাপ মানে কত, এই যে যেমন এটা একটা গ্যাপ, এটা একটা গ্যাপ, তাহলে একটা গ্যাপ, একটা গ্যাপ, 2টা গ্যাপ, এটা আরেকটা গ্যাপ মানে 3টা গ্যাপ, 4টা গ্যাপ, 5টা গ্যাপ, এরকম। বাট এতটুকু গ্যাপ মানে 1, এতটুকু গ্যাপ মানে 1, এতটুকু গ্যাপ মানে 1, এতটুকু গ্যাপ মানে 1, কারণ 3 থেকে 4-এর মধ্যে ডিফারেন্স তো কত, 1 হবে। তো যাই হোক, আমাদেরকে কি বলা আছে, 1 আর 2 যদি আমি যোগ করি তাহলে 3 কেন পাওয়া যায়, বোঝো। 1 আর 2 যদি আমি যোগ করি তাহলে 3 কেন পাবো বা 3 কেন পাওয়া যায় সেটা আমরা একটু দেখব। বাঁ দিকে তুমি কি দেখতে পাচ্ছ, বাঁ দিকে দেখতে পাচ্ছ যে তোমার কত বলো তো 1, যোগ দেওয়া আছে কত বলো তো 2, পাওয়া যায় কত বলো তো 3। তার মানে প্লাস একটা অপারেটর, প্লাস অপারেটরের কাজ আসলে কি, যোগ একটা অপারেটর, লগ একটা অপারেটর, এই অপারেটরগুলোর কাজ আসলে কি। যেমন সাইন একটা অপারেটর, তোমার কাছে 30 ডিগ্রি আছে, তার কোনো মান নাই, কিন্তু যেই তুমি সাইন অপারেটর নিবা তখন এটা গিয়ে হয়ে যাচ্ছে তোমার কি বলতো হাফ। যেই তুমি কজ একটা অপারেটর নিবা তখন এটার মান হয়ে যাবে √3/2। তার মানে অপারেটরের কাজ হচ্ছে তোমাকে অপারেট করা। সো প্লাস অপারেটর কেমনে তোমাকে অপারেট করে চলো একটু দেখে নেওয়া যাক। প্লাস অপারেটর তোমাকে অপারেট করবে ঠিক এরকমভাবে, বাঁ দিকেরটা কত নাম্বার, তাহলে এই নাম্বারটাকে ধরলাম, এই নাম্বারটাকে ধরলাম, ধরার পরে গ্যাপ, এই যে গ্যাপ, কত গ্যাপ, 2 গ্যাপ, 2 গ্যাপে বসাবো। তাহলে এটা হচ্ছে গ্যাপ, প্রথম গ্যাপ, এটা হচ্ছে দ্বিতীয় গ্যাপ, 2 গ্যাপে বসাবো। কিন্তু ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে, ঘড়ির কাঁটার দিকে। তাহলে একটু দেখো, আমি একটু লিখে দিই, প্লাস অপারেটর, প্লাস অপারেটর, হ্যাঁ, প্লাস অপারেটর ক্লকওয়াইজ 180 ডিগ্রি ঘুরে। সিম্পল একটা লাইন বললাম। তাহলে বলো তো, এই 1কে তুমি যদি ধরে নাও তাহলে 1কে ধরে নিয়ে গিয়ে কোথায় বসাবা, 1কে ধরে নিয়ে গিয়ে এমন একটা জায়গায় বসাইতে হবে, বোঝো। 1কে ধরে নিয়ে গিয়ে আমি এমন একটা জায়গায় বসাবো, কত গ্যাপে, 2 গ্যাপে, কোন দিকে, ঘড়ির কাঁটার
এদিকে তাকাও, ঘড়ির কাঁটার হচ্ছে তোমার কি বলো তো দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিক বলতে এটা, তাহলে 180-তে কোথায় ঘুরে নিয়ে গেছে, এই যে দেখছো 180 মানে কোথায়, এই যে এখানে 180-তে কোথায় নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে, যার উপরে নিয়ে আসবে সেটাই বেসিক্যালি আমাদের রেজাল্ট, যেটা মানে 3। বুঝতেছো আমার কথা? সো প্লাস অপারেটর এমনি কাজ করে। তোমাকে যদি কখনো বলা যায় যে আসলে 2 প্লাস এটাকে বললাম 4 কত হবে, সে তুমি বললা যে ভাই আমি জানি না কত হবে, তবে তুমি যদি প্লাস অপারেটরের কাজ জানো তাহলে 2 তো 2কে কত গ্যাপে বসাবো, 4 গ্যাপে বসাবো। এটা হচ্ছে গ্যাপ 1, গ্যাপ 2, গ্যাপ 3, গ্যাপ 4, 4 গ্যাপে যার উপরে বসাবা ঘড়ির কাঁটার দিকে 180 ডিগ্রি কোণে, তখন কিন্তু আসলে তোমার কত হবে, এই জায়গাটা কিন্তু তোমার কত হয়ে যাবে, 6-এর উপরে এসে পড়তেছে। দ্যাটস ওয়াই এইটা মানে আসলে আমরা বলবো কত, আবার বলতেছি এইটা মানে আমরা বলবো কত, এটা মানে হচ্ছে আমরা বলবো 6। বুঝতেছো আমার কথা? তার মানে প্লাস অপারেটর কেমনে কাজ করে, প্লাস অপারেটর পূর্ববর্তী কোনো একটা সংখ্যাকে একটা নির্দিষ্ট গ্যাপে নিয়ে গিয়ে তোমার কি বলতো আর একটার উপরে গিয়ে বসায় ফেলে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে প্লাস অপারেটরের কাজ, এগুলো তোমার অনেক আগে জানা উচিত, আমি শুধু একটু ধারণা দিচ্ছি। তাহলে মাইনাস অপারেটরের কাজ কি, মাইনাস অপারেটর ডেফিনেটলি 180 ডিগ্রি কোণে ঘুরাবে, ডেফিনেটলি 180 ডিগ্রি কোণে ঘুরাবে আর কি, কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর কি, তাই না? এটা যদি ক্লকওয়াইজ হয়। আচ্ছা, গুণের নিয়মে আমরা আসব, তবে তার আগে আমি তোমাকে এই যে এখানে প্লাস অপারেটরের কাজটা এটা বুঝাই দিলাম। বিয়োগের কাজটা কেমন হবে, সে তোমাকে যদি কেউ বলে যে দেখো বিয়োগের কাজটা একটু বুঝাই দিই। মনে করো 6 মাইনাস এটাকে বললাম কত 4, তাহলে 6 থেকে যদি তুমি 4 বাদ দাও তাহলে কত হবে, 2 হবে। কিন্তু আমরা আসলে কোথায় থাকবো, 6, এটা হচ্ছে সংখ্যা। এই সংখ্যাটার উপরে আমরা অ্যাপ্লাই করব যে এই সংখ্যাটাকে তোমার আসলে কি বলতো কত গ্যাপে বসাবো আর কি। দেখো এই যে দেখো 4 গ্যাপে বসাবো, 4 গ্যাপে যে বসাবো ঘড়ি কাঁটার দিকে না বিপরীত দিকে, অ্যান্সার হচ্ছে অবশ্যই তোমার হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। এই যে দেখো আমরা তাহলে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে তো বুঝতেছো আর কি, এই যে এই দিকে আর কি অ্যান্টি ক্লকওয়াইজ এইটা, তাহলে ঘুরে ফিরে তুমি কত 2 পাবা। তাহলে মাইনাস অপারেটরের কাজ কি, দেখো আমি নিচে লিখে দিই, মাইনাস অপারেটর অ্যান্টি ক্লকওয়াইজ 180 ডিগ্রি কোণে ঘোরে। বোঝা যায়? সিম্পল জিনিস কিন্তু, বুঝছো? এখান থেকে আমরা আরেকটা ছোট্ট জিনিস জানি, সে এটাকে আমরা বললাম যে এটা একটা সংখ্যা রেখা, ঠিক আছে? 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটাকে বললাম এটা -1, -2, -3। তো তোমাকে যদি আমরা বলি যে কখনো 3কে গুণ করো, তো এই যে 3 আছে, এই 3কে -1 দ্বারা মানে মাইনাস দিয়ে গুণ করো, তাহলে কি পাবা, -3 পাবা। দেখছো 3 ছিল কোথায়, 3 ছিল এইখানে, এইটাকে তুমি যদি -1 দিয়ে গুণ করো তাহলে 3 চলে আসে কোথায়, এই যে এই জায়গাটায়, এখানে আসে। দেখছো ওই ঘুরে ফিরে তোমার 180 ডিগ্রিতেই মুভ করতেছে আসলে, তাই না? তার মানে কি বলো তো, বিয়োগের কারণে মানে তুমি যদি কাউকে মাইনাস দিয়ে গুণ করো তাহলে মাইনাস দিয়ে গুণ করলে সেটা আসলে কি হয়ে যায় বলো, মাইনাস দিয়ে গুণ করলে যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে তোমার কোনো একটা সংখ্যা যেখানে থাকবে মাইনাস দিয়ে গুণ করলে 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে রোটেট করে আসলে। কত ডিগ্রিতে, 180 ডিগ্রিতে রোটেট করে, থাকুক। এটা একটা ইনফরমেশন মাথায় রাখো, পরে কাজে লাগবে। তো আমরা এই যে গুণের নিয়ম, তো এটা একটু দেখবো আর কি, যে গুণ কেমনে কাজ করে এটাও একটু তোমার জানা দরকার। আসলে গুণ কিভাবে কাজ করে, গুণের জন্য প্রথমে আমাদের জানতে হয় নাম্বার জিনিসটা কিভাবে আসছে। তো আমি একটু লিখে দেই, এটা মনে রাখবা। এগুলো আসলে ডিটেলস আলোচনা করার জন্য আমার একটা প্লেলিস্টে যাওয়ার পরে দেখবে হিস্ট্রি অফ নাম্বার নামে একটা ক্লাস আছে, ওইটা একটু নিজে নিজে দেখার চেষ্টা করবা। তাহলে ওখানে গিয়ে বুঝবা কেমনে তোমার হচ্ছে যে আজকে 1, 2, 3, 4 এগুলো আমরা ব্যবহার করতে পারি, এবং এই নাম্বার যে কোণ থেকে আসছে, নাম্বার কামস ফ্রম অ্যাঙ্গেল। বুঝছো আমার কথা? কোন থেকে কি আসছে, নাম্বার আসছে, কেমনে আসছে, এটা তুমি ওই ভিডিওতে গেলে পুরা একটা ভিডিও আছে, ওটা সুন্দর করে দেখে নিতে পারো। তো বেসিক্যালি আমি তোমাকে একটু ধারণা দিই, আমাদের কাজ হচ্ছে যে তোমার এটা একটা সংখ্যা রেখা, বোঝো ব্যাপারটা। এটা যদি একটা সংখ্যা রেখা হয় তাহলে আমাদের কাজ হচ্ছে যে তোমার এইটা তো কত +∞, এবং
এইটাকে আমরা বলতেছি এটা হচ্ছে যে তোমার মাইনাস ইনফিনিটি। ওকে, একটা প্লাস ইনফিনিটি আর একটাকে বলতেছি একটা হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি। এই প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির মধ্যে যদি তোমাকে কখনো বলা যায় কোনো একটা সংখ্যা কোন থেকে কিভাবে আসছে, দেখো এটা তো 1 2 3 4 5 6, এটা আবার কত -1 -2 -3। তো আমরা কি করব জানো, আমরা এই দিক বরাবর কোণের মান ধরে নিলাম হচ্ছে তোমার 0 ডিগ্রি। বুঝো ভালো করে, এখানে কোণের মান 0, তাহলে এই জায়গাটায় একটা 90 আছে কিন্তু দেখা যাচ্ছে না। এখানে আবার কোণের মান কত হবে, এইটা হবে আবার হচ্ছে তোমার 180। দেন এখানে 270 আছে, দেখা যাচ্ছে না, এখানে গিয়ে আবার হবে কত 360। আবার এখানে কত বলো তো, দেখা যাচ্ছে না, কিন্তু এখানে গিয়ে আবার হবে তোমার কত 540। মানে চতুর্ভাগের হিসাব অনুযায়ী আর কি, যে এটা 0 ডিগ্রি, বোঝো চতুর্ভাগের হিসাব অনুযায়ী এটা 0, এটা 90, এটা 180, এটা 270, 360, দেন আবার কত বলো তো 450, এটা হচ্ছে 540, এটা চলতেই আছে আসলে। তো যে কোনো একটা সংখ্যা যেমন 2, এটা আসলে কি বলো তো, আমরা বলি +2, কিন্তু এটাকে এইভাবে লেখা যায় 2 কোণের মান কত 0 ডিগ্রি। তার মানে কি সংখ্যাটা 2, কোণের মান 0 ডিগ্রি দ্বারা আমরা কি বুঝলাম জানো, কোণের মান 0 ডিগ্রি দ্বারা বুঝাইলাম যে আসলে এটা তোমার কোন দিকে যাইতেছে বলো, এটা হচ্ছে যে আমার সংখ্যা রেখার কোন দিকে বলো তো, সংখ্যা রেখার ডান দিকে, মানে এটা হচ্ছে পজিটিভ দিকে যাচ্ছে, দ্যাটস ওয়াই কোণের মান 0 ডিগ্রি। ভাই কোণের মান 0 ডিগ্রি না দিয়ে আমি তো কোণের মান 360 ডিগ্রিও দিতে পারি, হ্যাঁ তুমি তাও দিতে পারো, কারণ এটাও কিন্তু পজিটিভ দিকেই যাচ্ছে। কেউ যদি এখন আমাদেরকে বলে যে ভাই -2, তাহলে -2 তো লেখা যাবেই, কিন্তু 2 এর পরে যদি আমি এটাকে বলি যে এটা হচ্ছে 180, কারণ কোন দিকে যাচ্ছে -2, বাঁ দিকে যাচ্ছে। 0 থেকে ডান দিকে পজিটিভ, 0 থেকে বাঁ দিকে নেগেটিভ, তাহলে 0 থেকে বাঁ দিকে নেগেটিভ -2 লেখাও যে কথা, আসলে এটাকে সত্যিকার অর্থে লেখা যায় কত, যেহেতু নাম্বারগুলা কোন থেকে আসছে তাহলে অবশ্যই এটাকে লেখা যায় 2 কত বলো তো 180 বাঁ দিকে। ভাই আমি 180 চুজ করব না, আমি 540 চুজ করব, ফাইন 540 চুজ করো, একটা দিকে চুজ করলেই হবে। তার মানে তোমাকে যদি কেউ আজকের পর থেকে 2 লিখে দেয় তাহলে 2 লেখাও যে কথা, 2 এর পরে 0 ডিগ্রি লেখাও একই কথা। তোমাকে যদি কেউ 2 লিখে দেয়, -2 লিখে দেয়, তাহলে -2 লেখাও যে কথা, 2 এর পরে 180 কোণ দিলে বুঝবে যে এটা মাইনাস দিকে যাচ্ছে, 540 দিলে বুঝবে এটা মাইনাস দিকে যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের কাজ, যে গুণ করার আগে আমি তোমাকে বুঝাইলাম যে নাম্বারগুলো আসলে কই থেকে আসছে, নাম্বার মূলত কোণ থেকে আসছে, বা নাম্বার কামস ফ্রম অ্যাঙ্গেল, এটার বিখ্যাত উক্তি আসলে। তা আমাদের কাজ কি এবার গুণ করা, আসলে গুণ কেমনে কাজ করে আমরা একটু দেখব। তো গুণ কিভাবে কাজ করে এটা জানার আগে আমাদের আসলে এখান থেকে বেশ কয়েকটা জিনিস সম্পর্কে ধারণা নেওয়া দরকার। আমরা ছোটোবেলায় কি পড়তাম, ছোটোবেলায় আমরা পড়তাম প্লাস ইন্টু প্লাস, প্লাস প্লাস গুণ করলে কি হয়, প্লাস হয়। ছোটোবেলায় আমরা পড়ছিলাম প্লাস ইন্টু মাইনাস, গুণ করলে কি হয়, মাইনাস। ছোটোবেলায় আমরা পড়ছিলাম মাইনাস আর মাইনাস মিলে কি হবে, এটাও আমাদের কত হবে, প্লাস। যাই হোক, এখন আমার প্রশ্ন হচ্ছে এটা কেন, কিসের জন্য হবে এটা। এখানে তোমার 2 আছে, 3 আছে, গুণ করে হয়তো তুমি এখানে লিখতেছো 6, বাট প্লাস কেন লেখো। এখানে একটা -2 আছে, -3 আছে, তুমি লিখতেছো +6, কেন লিখতেছো। এখানে তোমার কত 2 আছে, এখানে তোমার -3 আছে, তুমি গুণ করে লিখতেছো -6, কেন লিখতেছো, কেন কেন। তো এখন অনেকে হয়তো এরকম বলতে পারে যে ভাই আমি তো এটা ছোটোবেলায় শিখছিলাম, প্লাস প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস, আইদার মাইনাস প্লাসে মাইনাস, এটা তো আমি জানি আসলে। তো আমি হচ্ছে যে ভাই এটা যেহেতু জানি তাহলে এটা একটা অভেদক না, ম্যাথমেটিক্স মানি আসলে সব কিছুর জন্যই লজিক আছে, এবং আমরা এই লজিকটা বুঝে পড়তে পারি না, তাই ম্যাথমেটিক্স আমাদের কাছে সুন্দর লাগে না। বাট তুমি যদি এই বেসিকগুলো বুঝে পড়তে পারো, ম্যাথমেটিক্স তোমার কাছে সুন্দর লাগতে বাধ্য। তো আমরা একটু দেখবো কেমনে এটা কাজ করে। তো আমরা তার আগে দেখবো গুণের নিয়ম কি আসলে। গুণের নিয়ম, আচ্ছা গুণের নিয়ম আসলে কি, দেখো নাম্বার 1, সংখ্যার গুণ হয়, সংখ্যার গুণ হয় আর কোণের
সংখ্যার গুণ হয় আর কোণের হচ্ছে যোগ হয়। ভাই বুঝি নাই, গুণ করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি তোমাকে এখন গুণের নিয়ম দেখাচ্ছি। গুণের নিয়ম দেখানোর আগে তুমি শুধু একটা জিনিস একটু সিরিয়াসলি মাথায় নাও। এটা তো আমাদের কি বলো তো বিগ জিরো, তাই না? এই জায়গাটার কথা যদি আমরা বলি তাহলে এটা তো আসলে জিরো। জিরো থেকে ডান দিকে কোনো একটা সংখ্যা যদি অবস্থান করে তাহলে সেটা প্লাসকে খুঁজে পাওয়ার জন্য কোণের মান হয় 0 ডিগ্রি অথবা 360 ডিগ্রি। মাইনাসের কথা যদি বলি তাহলে কোণের মান হয় 180 ডিগ্রি অথবা কোণের মান আসবে হচ্ছে তোমার কত 540 ডিগ্রি। বোঝো? এবার আমি কি বললাম, গুণ কেমনে কাজ করে। গুণের বেলায় সংখ্যার গুণ হয় আর কোণগুলোর কি হয়, কোণগুলোর যোগ হয়। চলো দেখে ফেলি। এখানে 2 লেখার অর্থ আসলে আমি প্রপারলি 2 লিখি নাই। সত্যি কথা বলতে 2 লেখার অর্থ হচ্ছে 2 মানেই তো কোণের মান 0 ডিগ্রি, আর 3 মানেই তো কোণের মান কত 0 ডিগ্রি। 3 আর 2 গুণ করে হয়েছে কত 6। 3 আর 2 গুণ করে কত হয়েছে 6। তাহলে 3 আর 2 গুণ করে যদি তোমার কত হয় 6 হয়, কোণগুলোর কি হয়েছে, কোণগুলোর হয়েছে তোমার কত যোগ, তার মানে কত এটা হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা 6-এর পরে 0 ডিগ্রি, তোমার কি মনে হয় সংখ্যা রেখার ডান দিকে না বাঁ দিকে? ভাইয়া ডান দিকে, তাহলে প্লাস হবে। দ্যাটস ওয়াই আমরা আসলে বলতে পারি যে তোমার প্লাস আর প্লাস যদি গুণ হয় তাহলে দিন শেষে এটা আসলে আর একটা প্লাসই হবে আর কি। কি চমৎকার, তাই না? এবার এটা দেখো, 2-এর পরে মাইনাস আছে, তো তাহলে ডেফিনেটলি এই সংখ্যাটা আসলে কত 180 অথবা 540, একটাতে লিখলেই হলো, তোমার ইচ্ছা। আমি কোনো না কোনো একটাতে লিখে দিচ্ছি। এবার 3-এর পরে এটা কত আসবে, এটা হচ্ছে তোমার কত 180 ডিগ্রি। ভাই এখানে বলাই আছে সংখ্যার গুণ হয়, তার মানে 2 আর 3 গুণ হয়ে তোমার কত দিচ্ছে আসলে বলো তো 6। কিন্তু কোণগুলোর কি হয় যোগ, 180 আর 180। বোঝো, 180 আর 180 যদি আমি তোমার কোনো কারণে যোগ করে ফেলি তাহলে পরে পাওয়া যাবে কত 360। এখানে কি বলা আছে, এখানে বলাই আছে সংখ্যার গুণ হয় কিন্তু কোণের কি হয়, কোণের যোগ হয়। তাহলে সংখ্যার গুণ তো হয়েই গেছে, কোণের যোগ যদি হয় 360। 360 কি আসলে সংখ্যা রেখার ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে। তাহলে কত প্লাসই তো আসবে, তার মানে এটা কত আসবে, এটা কিন্তু আসবে তোমার কত +6। তার মানে বুঝতে পারতেছো, মাইনাস আর মাইনাস গুণ করে কি পাওয়া যাইতেছে, এটা হচ্ছে +6 পাওয়া যাইতেছে। বোঝা যায়? বুঝলাম। এবার আমরা একটু এখানে চলে আসি। চলো 2-এর পরে যদি আমি তোমার এটার কথা বলি তাহলে এটা তো 0 ডিগ্রি। 3 এটা তো তোমার ভাই মাইনাস, তাহলে এটা তো এমনি বাই বন কত আসবে, এটা 180 ডিগ্রিতে আসবে। তাহলে এটা তোমার কত বলো তো 2 আর 3, এই দুইটাকে গুণ করো তাহলে কত পাবা 6 পাবা। 2 আর 3কে গুণ করলে পাবা 6, কিন্তু কোনগুলো হবে যোগ, 180 আর 0 যোগ করলে হবে 180। তাহলে 180 যদি হয় তার মানে ডেফিনেটলি তোমার কত 180। তো ভাই সংখ্যা রেখার বাঁ দিকে যাচ্ছে, সংখ্যা রেখার বাঁ দিকে গেলে মাইনাস হয়, তাহলে কত আসে বলো? এটা লেখাও যে কথা, -6 লেখা একই কথা। তবেই তো প্লাস মাইনাসে গুণ করে কি পাওয়া যায়, মাইনাস পাওয়া যায়। লজিক ক্লিয়ার? আমার মনে হয় যে এই লজিকটা একদম পুরোপুরি ক্লিয়ার। তাহলে গুণের নিয়ম কি, সংখ্যার গুণ হয়, কোণের কি হয়, যোগ হয়। আর অনেকে চিন্তা করতেছে তাহলে ভাগের নিয়ম কি, যে চালাক সে বুঝে গেছো, সংখ্যার ভাগ হয় আর কোণের কি হবে, বিয়োগ হবে, বিয়োগ। তো এটা আমি আর দেখাইলাম না, আসলে এগুলোই যেগুলো দেখাচ্ছে এগুলো একটু এক্সট্রা বেশি বেশি হয়ে যাচ্ছে আর কি। কিন্তু আমি চাইতেছি আসলে তুমি কমপ্লেক্স নাম্বারটা বোঝো, তার জন্যই মূলত তোমাকে আমি একটু স্লোলি সিঁড়ি বাই সিঁড়ি স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাইতেছি, যাতে করে তুমি প্রপারলি বুঝতে পারো যে এক্স্যাক্টলি কমপ্লেক্স নাম্বারটা আসলে কী মিন করে। চলো আমরা এবার পরের স্লাইডে যাই। পরের স্লাইডে দেখো উপরে বড় করে লেখা বর্গমূলের নিয়ম, তাই না? বর্গমূলের নিয়ম, আসলে বর্গমূল তো ভাই পারি, তার আবার নিয়ম কি? তোমাকে যদি বলা যায় √16 তাহলে কি বলবা, +-4। √25 তাহলে কি বলবা, +-5। এটার জন্য আবার নিয়মের কি আছে? কিন্তু তুমি আসলে √16 করলেই +-4 পাইতেছো কেন? হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট লজিক বিহাইন্ড দিস? এখন তুমি বলবো যে ভাই 4কে বর্গ করলেও 16 পাওয়া যায়, -4কে বর্গ করলেও 16 পাওয়া যায়, তাই আমি আসলে তোমার লিখছি হচ্ছে +-4। এটা তো অবশ্যই একটা লজিক, বাট আরেকটা লজিক এটা আমরা দেখবো আর কি, বর্গমূল কেমনে কাজ করে, এক্স্যাক্ট রুলটা আসলে কি, বা প্রপার রুল বলতে আমরা কি বুঝি। বেসিক্যালি বর্গমূলের বেলায় সে √9 +-3, অথবা এটারই উল্টা ভার্সনটা আমরা লিখি যে +-3-র উপরে যদি বর্গ করো ভাই তাইলে 9ই পাবা। ওকে, উল্টাটা নিলা। তাহলে যে কোনো একটা সংখ্যাকে বর্গমূল করে যা পাওয়া যায়, ওই যা পাওয়া যায় তাকে বর্গ করলে আবার কি বলো তো, ওই আগের সংখ্যাটাই তোমার হচ্ছে পাওয়া যায়, তাই না? তো আমরা একটু দেখি আর কি যে এটা কেমনে কাজ করে। তো চলো দেখে ফেলি আর কি আমরা।
প্রথমেই আমি আসলে তোমার এখানে নিয়মটা একটু লিখব। দেখো, বর্গমূলের নিয়ম, মানের বর্গমূল হবে, হ্যাঁ, আর কোণের মানের বর্গমূল হবে, আর কোণকে দেখো মানের বর্গমূল হবে, বোঝো, মানের বর্গমূল হবে আর কোণকে কয় দিয়ে ভাগ করো বলো? মানের বর্গমূল হবে আর কোণকে 2 দ্বারা ভাগ করব, ঠিক আছে? মানের বর্গমূল হবে আর কোণকে 2 দ্বারা ভাগ করব, ঠিক আছে? কি হবে তাহলে বলো? মানের বর্গমূল হবে আর কোণকে 2 দ্বারা ভাগ করব, মানের বর্গমূল হবে কোণকে 2 দ্বারা ভাগ করব, মানের বর্গমূল হবে কোণকে 2 দ্বারা ভাগ করব। ক্লিয়ার এইটা? আচ্ছা, একটু দেখি তো আসলে এটার মিনিংটা কি। দেখো, এই যে √9 করলে +-3, তোমাকে হয়তো আজ পর্যন্ত কেউই এটা জিজ্ঞেস করে নাই যে √9 মানে +-3, বাট কেন? তোমার কখনো এগুলো জানতে ইচ্ছা করে না যে আসলে এগুলো কেন? কারণ লজিক না বুঝে সামনের দিকে আগাইলে একটা টাইমের পরে ম্যাথ কেন, সায়েন্স পড়তে তোমার আর ভালো লাগবে না, যে ধুর এগুলো কেন হইতেছে। আসলে √9 = +-3 কেন? তো চল আমরা একটু দেখি। √9 কথা যখন আমরা বলবো তখন মানুষের মাথায় নক করবে যে এটাকে 9 লেখা না গিয়ে √9 এটাকে বললাম এটা হচ্ছে 0 ডিগ্রি লেখা যায়, কারণ এটা তো +9, আর +9 মানে তো অবশ্যই কোণের মান আমি আসলে কী নিব বলো তো? 9, এটা কোণের মান কত আসবে? 0 ডিগ্রি আসবে, কারণ এটা তো +9। না, আমি আসলে 360ও তো নিতে পারি, কারণ 360ও তো সংখ্যার রেখা ডান দিকে যাচ্ছে, সেটাও তো পজিটিভই হবে। তো বলো তো এটাকে কি নেওয়া যায়? এটাকে বলা যায়, হ্যাঁ, এটা 9, এটাকে বললাম এটা হচ্ছে যে তোমার কত, 360 ডিগ্রি লেখা যায় আসলে। এই যে দুইটাই লেখা যাইতেছে, এবারে আসি বর্গমূলের এক্স্যাক্ট নিয়মটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। চলো, মানের বর্গমূল হবে, মানের বর্গমূল মানে কত? 9কে বর্গমূল করলে তুমি 3 পাবা, নিলা। কোণকে 2 দ্বারা ভাগ করবো আর কি। কেন করতে হয়? কারণ বর্গমূলের এই সিম্বলটা মানেই তো আসলে 9-এর উপরে কত বলো তো? হাফ। এই যে দ্যাটস ওয়াই 2 দিয়ে ভাগ করবো। যাই হোক, এখানে তুমি 3 নিলা। 0 ডিগ্রি কথাটার মানে আসলে কত? কোণকে 2 দিয়ে ভাগ, ভাই 0কে 2 দিয়ে ভাগ করলে এটা 0-ই আসবে। তাহলে 3-এর পরে যদি 0 ডিগ্রি হয়, এই 0 ডিগ্রি মানে আসলে কি? সংখ্যার রেখা ডান দিকে যাচ্ছে, তার মানে এটা প্লাসকে রিপ্রেজেন্ট করে, তার মানে এটা কত আসবে? এটা হচ্ছে +3। আমি যদি এটার কথা বলতাম 9, এখানে 360 ডিগ্রি আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি হওয়া উচিত বলো? প্রথম কাজ হওয়া উচিত হচ্ছে তোমার এই যে 9 আছে ভাই, এই 9, বোঝো ব্যাপারটা? এই যে এখানে তোমার কত 9 আছে, তাহলে এই 9টাকে আমরা আসলে বলতেছি কত? 3। এবং কোণকে ভাগ করতে হয় কি দ্বারা? কোণকে ভাগ করতে হয় তোমার 2 দ্বারা। কোণকে ভাগ করতে হয় 2 দ্বারা। তাহলে 360কে আমি 2 দিয়ে ভাগ করব, 360কে 2 দিয়ে ভাগ করে দিলে আমি পাইতেছি 180। তোমার কি মনে হয় 180 কি সংখ্যা রেখা ডান দিকে যায় না বাঁ দিকে যায়? উত্তর হচ্ছে বাঁ দিকে যায়, বাঁ দিকে গেলে মাইনাস হবে, তার মানে এটা কিন্তু তোমার কত আসবে? এটা মানে কিন্তু -3। দেখছো, √9 যদি আমি করি তাহলে এখান থেকে +3 পাওয়া যায়, -3 পাওয়া যায়, দ্যাটস ওয়াই √9 = +-3। সো বর্গমূলটা আমরা বুঝলাম। এখন অনেকের মনে হতে পারে যে ভাই বর্গমূল তো বুঝলাম, কিন্তু আমরা তো আসলে এই টপিকের নাম তো বললেন জটিল সংখ্যা, এখনও তো কিছুই হচ্ছে না, খালি আপনি আমাদের প্রাথমিকভাবে শিখে আসা যে বেসিক অপারেটরগুলো ছিল ওগুলো নিয়ে কথা বলতেছেন। এই পর্যন্তই আমাদের বেসিক কাজ শেষ। এরপরে আমরা মূলত এই বর্গমূলের কাহিনী দেখার চেষ্টা করবো। তাহলে বর্গমূলের কাহিনী কি বল? যে কোনো একটা সংখ্যাকে তুমি যদি বর্গমূল করতে চাও, প্রথমে তার যে মানটা থাকবে তাকে বর্গমূল করবা আর কোনটাকে 2 দিয়ে ভাগ করবা। আমরা একবারে শেষ প্রান্তে চলে আসছি আর কি। যারা এই পর্যন্ত মনোযোগ সহকারে দেখছো তাদের জন্য। আসলে আমরা যে এত কথা বলতেছি, ঝামেলাটা আসলে কোথায়? ঝামেলাটা আসলে এখানে। মনে আছে ঝামেলাটা কোথায়? ঝামেলাটা এইখানে ছিল, তাই না? যে √-1 কিভাবে? কিভাবে সমাধান দিবে এটা? কেমনে? তো কেমনে দিবে এটা দেখো। তার জন্যই মূলত এবার এখান থেকে একটু দেখো, সবাই মনোযোগ দাও। জিরো
এক্স অ্যাক্সিস। এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস না দিয়ে একটা কাজ করি, এখানে ইনফিনিটি লিখি, বেটার হয়, অক্ষ দেওয়ার দরকার নাই। প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি। সংখ্যা রেখা একটা লাইন বরাবর, কিন্তু এই আমরা যখন কার্তেশীয় পড়ছিলাম তখন এক্স অ্যাক্সিস ছিল, ওয়াই ছিল, এই জন্য এটাকে আমরা বলছিলাম দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশন। কিন্তু এখানে তো দ্বিমাত্রিক হওয়ার কোনো সুযোগ নেই, আছে না, এখানে এটা হচ্ছে একমাত্রিক। তাহলে সংখ্যা রেখা একমাত্রিক। সংখ্যা রেখা তাহলে কি মাত্রিক? সংখ্যা রেখা হচ্ছে তোমার একমাত্রিক। হ্যাঁ, তো দেখো আমরা যদি আসলে এটা একটু দেখার ট্রাই করি, এখানে আসলে কি কি আছে বলো তো? এখানে তোমার 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। কোণের মান কত? 0 ডিগ্রি। অথবা কোণের মান কত? এটা হচ্ছে 360 ডিগ্রি। কোণের মান কত? এইটা হচ্ছে যে তোমার এই দিকে, তো এটা হচ্ছে 180, অথবা এইটাকে আমরা বলতেছি এটা হচ্ছে তোমার 540। ওকে, এবং এইদিকেও আমরা আসলে কিছু নাম্বার নিয়ে নিই, -1, -2, -3, এটা তোমার কত? -4, সংখ্যা রেখা আর কি। তো আমরা শুরুতেই দেখো 0, 1, 2, 3, 4, 5, 6 এরকম করে নিছি। আবার এখানেও দেখো -1, -2, -3, -4 এরকম করে নিছি, আর কোণের মানগুলোও দেখাইছি। এখন আমাদের চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে এই জায়গাটা, একটু খেয়াল করো। চ্যালেঞ্জিং পার্ট কি আসলে? যে রুটের ভিতরে -1। তো খুবই স্বাভাবিক, রুটের ভিতরে -1-এর কোনো সলিউশন নাই। কিন্তু আমি যেহেতু বর্গমূলের নিয়ম জানি, প্রথমে কি করতে হয় বলো? যে কোনো সংখ্যার বেলায় ওই সংখ্যাটাকে আগে 2টা ভাগে ভাগ করে কোণগুলা দিতে হয়। তা আমিও তার ব্যতিক্রম করব না, যেহেতু -1 দেখে ভয় লাগতেছে, তো সেই জন্য আমি চিন্তা করলাম যে -1 লিখবো না, 1 লিখব। আর মাইনাসের জন্য কোণের মান দিব 180। বুঝো কিন্তু ভালো করে, মনোযোগ দাও, মনোযোগ দাও, লেখার দরকার নাই। আবার এটা মানে তো 1, এটা তো -1 হলে কি লেখা যায়? 540ও কিন্তু লেখা যায়। ওকে, এবার 1কে আমরা বর্গমূল করতে চাই। বর্গমূল করার নিয়ম হইতেছে মানকে বর্গমূল আর কোণকে 2 দিয়ে ভাগ। 180কে 2 দিয়ে ভাগ করে দিলে 90 থাকুক। আর এইটাকে যদি আমরা বর্গমূল করি, মানকে বর্গমূল আর কোণকে 2 দিয়ে ভাগ করলে এটা আসবে 270 আসবে। একটা মজার ব্যাপার খেয়াল করে দেখো, আমাদের সংখ্যার আকারে কিন্তু একমাত্রিক। তাহলে একমাত্রিক যদি, মানে এই একটা মার্কার একমাত্রিক, একমাত্রিক একটা লাইনে যদি এরকম হইতো, আরও একটা আছে, তাহলে কিন্তু এটা 90 হইতো, তাই না? একমাত্রিক একটা লাইনে 0 পাওয়া যাবে, 180 পাওয়া যাবে, 360 পাওয়া যাবে, 540 পাওয়া যাবে, 90 পাওয়ার তো সুযোগ নেই, কারণ 90 তো এখানে, তাই না? 90 তো এই যে, এটা হচ্ছে 90-এর লাইন, 90-এর লাইন, এটা হচ্ছে 90-এর লাইন, এটা হচ্ছে 270-এর লাইন। কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো নিয়ে কাজ করলাম, 0 ডিগ্রি পাওয়া যায়, 180 পাওয়া যায়, 360 পাওয়া যায়, 540 পাওয়া যায়। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম, প্রথমবারের মতো আমরা আসলে তোমার একের পরে পাইতেছি 90। আমরা আগে একের পরে 0 ডিগ্রি পাইছিলাম, তখন বলছিলাম যে সংখ্যারেখার ডান দিকে। 360 ডিগ্রি পাইছিলাম, বলছিলাম সংখ্যারেখার ডান দিকে। 180 পাইছিলাম, বলছিলাম সংখ্যারেখার বাঁ দিকে। 540 পাইছিলাম, বলছিলাম সংখ্যারেখার বাঁ দিকে। কিন্তু একের পরে যে 90 পাইছি, এই 90টাকে বসাবো কোথায় বলো? একের পরে যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি লাইনই তো নাই। এটা তো একমাত্রিক, 90 ডিগ্রির লাইন কোথায়? 90 ডিগ্রি লাইন তো এখানে হওয়া উচিত ছিল, কিন্তু এখানে তো সংখ্যা রেখার কোনো লাইনই নাই। আচ্ছা, 270-270-এর লাইনও তো নাই। তাহলে এখন তুমি কেমনে সলভ করবা? এইটাই কমপ্লেক্স নাম্বারের সবচেয়ে চমৎকার ব্যাপার, এবং এইখানেই তোমার আসলে ওই কাটানোর ব্যাপারটা মনে পড়ে। হ্যাঁ, কমপ্লেক্স নাম্বারেরও সলিউশন আছে, তুমি বাস্তবের সাপেক্ষে দেখতে পাচ্ছ না। এই জন্য বাস্তবের যে রেখাটা, এটা তো একটা বাস্তব নাম্বার, বা এটা তো একটা রিয়েল নাম্বারের অ্যাক্সিস। এই রিয়েল নাম্বারের অ্যাক্সিসের মধ্যে কোথাও কোনো 90 বা কোথাও কোনো 270 নাই। দ্যাট ডাজ নট মিন যে কমপ্লেক্স নাম্বার বলে কিছু নাই। নিশ্চয়ই এটা এমন একটা জায়গায় আছে যেটা বাস্তবের মধ্যে নাই। ব্যাপারটা এরকম আর কি, যে তুমি কোনো একটা চার দোকানে গেছো আর কি, গিয়ে ওইখানে পিৎজা খুঁজতেছো, পাবা না। পিৎজার জায়গায় আছে, ওইরকম একটা রেস্টুরেন্টে যাইতে হবে।
তুমি এখন পিৎজার দোকানে গিয়ে বলতেছো যে আমাকে এক কাপ চা দেন তো, লাল চা দিয়েন আর কি, এরকম আমাকে একটু চিনি কম দিয়েন। পিৎজার দোকানে গেলে চা পাওয়া যাবে না, দ্যাট ডাজ নট মিন যে আসলে চা বলে পৃথিবীতে কিছু নাই, আছে, কিন্তু তোমাকে অন্য জায়গায় যেতে হবে। তুমি মানে যে জায়গায় কাপড় চোপড় বিক্রি করে ওই জায়গায় গিয়ে বললা যে আসলে আমাকে একটু একটা পাউরুটি আর একটা কলা দেন, তুমি পাবা না, কারণ যে জায়গায় কাপড় বেচে ওই জায়গায় শুধু কাপড়ই পাবা। সুতরাং একটা কাপড়ের বাস্তব জগৎ, ওইখানে গিয়ে তুমি কোনোভাবেই বিস্কিট চানাচুর পাবা না, কারণ ওগুলো আবার আরেক জায়গায় পাওয়া যায়। তার মানে তো এই না যে আসলে কাপড়ের দোকানে পাওয়া যায় না মানে আসলে এটা কোথাও পাওয়া যায় না, এরকম তো না। এখানেও ঠিক তাই। তাহলে কার্ডানোর যুক্তিটা এটা ছিল আর কি, যে বাস্তব সংখ্যা মানে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, বুঝলাম। কোনো একটা সংখ্যা -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে পাওয়া যায় না মানে এটা না যে এটা অবাস্তব, পাওয়া যায় না মানে যে এটা আসলে কোনো ভিত্তি নেই, আছে, তবে এটা অবাস্তব জগতে আছে। এই অবাস্তব জগৎটা আবিষ্কার করা নেই মানুষের তখন দৌড়ঝাঁপ চলতেছিল আর কি। তো চলো আমরাও দেখে ফেলি আর কি, যে এই যে 1 এরপরে 90, 1 এরপরে 270, তার মানে কি এইটাকে বর্গমূল করলে কিছু একটা পাওয়া যাইতেছে। তুমি নিজেই ভাবো সেটা কোথায় পাওয়া যাইতেছে বলে মনে হয় বলো? এই লাইনে পাওয়া গেলে ভালো হইতো, এই লাইনে পাওয়া গেলে ভালো হইতো, এই লাইনে পাওয়া গেলে ভালো হইতো। কেন? কারণ 1-এর পরে যে 90টা পাইছো এটা তো বাস্তবে নাই। তাহলে মানুষ তখন চিন্তা করলো যে বাস্তবে না থাক, 90 ডিগ্রি লাইনে থাকলে ভালো হইতো, এটা তোমার একটা ইমাজিনেশন। 90 ডিগ্রিতে যদি থাকতো এটা তোমার একটা ইমাজিনেশন, কারণ তোমার কাছে তো 0 থেকে 180 এই লাইনটা আছে, তোমার কাছে এই লাইনটা নাই। কিন্তু 1-এর পরে 90 ডিগ্রি বুঝায় যে আসলে তোমার 1-এর পরে যে 90 ডিগ্রি এটা এই লাইনেই পাওয়া যাবে, কিন্তু এই লাইনটা তো আসলে রিয়েলে নাই আসলে, তাহলে এটা নিশ্চয়ই রিয়েলে নাই। কিন্তু রিয়েলের সাথে কত ডিগ্রি কোণ করে আছে? 90 ডিগ্রি কোণ করে থাকলে ভালো, 90 ডিগ্রি কোণ করে থাকলে ভালো। এবং দেখে মনে হচ্ছে ইস এই লাইনের উপরে আসছে, ইস এটা মনে হয় তোমার কত এই লাইনের উপরে আসছে। এখন এটা যে এই লাইনের উপরে আছে, এই যে ধারণাটা মানুষের মধ্যে চলে আসছে যে এই লাইনে থাকতে পারে, অর্থাৎ বাস্তব সংখ্যার সাথে 90 ডিগ্রি কোণে মানুষ প্রথমবারের মতো কোনো একটা নাম্বার বা কোনো একটা লাইন নেওয়ার বা কোনো একটা অক্ষ নেওয়ার নেসেসিটি ফিল করলো। এই অক্ষটা আর কেউ নয়, এই অক্ষটা যেহেতু তারা ফিল করছে মনে মনে, এটাকেই বলা হয় ইমাজিনারি অ্যাক্সিস। এবং ইমাজিনারি অ্যাক্সিস, তাহলে এটাকে আমি নর্মালি কার্তেশীয় হলে প্রকাশ করতাম কি ওয়াই দ্বারা। তাহলে কার্তেশীয় হলে যদি ওয়াই দিয়ে প্রকাশ করতাম তাহলে তখন কি হয়েছে, এটা ছিল এক্স, এক্সটাও বাস্তব ওয়াইটাও বাস্তব, তার নাম ছিল কার্তেশীয়। কিন্তু এখানে তো ওয়াইটা বাস্তব নয়, এখানে তো ওয়াইটা অবাস্তব, তাই আমি এটাকে ওয়াই দিব না, ইমাজিনারি ওয়াই, তার মানে এটা হচ্ছে আই ওয়াই। বুঝছো আমার কথা? মানুষ প্রথমবারের মতো কাল্পনিক নাম্বারের নেসেসিটি ফিল করলো এক্স অক্ষের সাথে বা রিয়েল অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি বরাবর ওয়াই লাইনে। বোঝা যায়? আই থিঙ্ক বোঝা যায়। চল আমরা এটা দেখে ফেলি। তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হচ্ছে যে তোমার সংখ্যা রেখা একমাত্রিক, এটা তো নিলাম, সবই ঠিক আছে। এবারে বলো যে 1 পাইছো, তাহলে 1 কোথায় হবে? 1 এই লাইনে হবে। তাহলে এই লাইনে 1 ধরো দিলাম এখানে, এই লাইনে 1 দিলাম এখানে। এখন প্রশ্ন হচ্ছে এই লাইনে তুমি যখন 1 নিবা তখন এই 1টা মন খারাপ করবে। কেন? কারণ এই 1টা বলবে যে আমিই তো বাস্তব, আমার লাইনে আমিই বাস্তব, তাহলে আমাকে এখানে কেন লেখা হয়েছে? আমি তো এই লাইনে নাই, আমি তো এই লাইনে, আমি বাস্তবের সদস্য, আমাকে কেন অদৃশ্য লাইনে লেখা হয়েছে? তখন বললাম যে ঠিক আছে ভাই, তোমার সাথে একটা আই দিয়ে তোমাকে অদৃশ্য বানাই দিলাম, এই যে 1 আই। এখন আর এর মন খারাপ হবে না, কারণ 1 মানে বাস্তব, 1 আই মানে অবাস্তব, তাহলে এটাকেও এই লাইনে পাওয়া যায়। আবার বলো তো এই 1-এর জন্য 270, তাহলে এটা কোন দিকে? এটা নিচের দিকে, কারণ 270 লাইন তো তোমার কি বলো তো এইটা। তাহলে ডেফিনেটলি এইখানেও তোমার কি বলো তো, এইখানেও হচ্ছে একটা আই পাওয়া যাবে। তবে এখানে কি একটা, এটা এই 1টার নাম কি? 270 মানে কি? এটা 90 মানে 0 থেকে উপরে পজিটিভ ছিল, আর নিচে মানে কত? নেগেটিভ এটা। তাহলে 1-এর পরে কত? 270। তাহলে আমরা কত? এটাকে বলতেছি -1। কিন্তু তখন আবার এই -1 মন খারাপ করবে যে আমি তো বাস্তব। আমরা ঠিক আছে, তোমার সাথেও তাহলে একটা আই দিয়ে দিলাম। তার মানে পর্যায়ক্রমে এটা মানে 2i, এটা মানে তাহলে 3i, পর্যায়ক্রমে এটা মানে তাহলে -2i, মানে পুরাটাই কার্তেশীয়র মতো হয়েছে। এবং এইটা গঠন করতে রেনে দেকার্তও বেশ হেল্প করছে। আসলে তোমরা সবাই জানো কার্তেশীয় স্থানাঙ্ক 1600 পরবর্তী একটা আবিষ্কার, এগুলোও কিন্তু ওই সালেরই ঘটনা। তো যাই হোক, তার মানে তোমার আসলে এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা বলতেছি ইমাজিনারি অ্যাক্সিস।
তাহলে ইমাজিনারি অ্যাক্সিস কাকে বলে? বাস্তব সংখ্যার লাইনের সাথে 90 ডিগ্রি কোণে বা সমকোণে যে লাইনটা অ্যাজিউম করা হয়, যে লাইনটা চিন্তা করা হয়, এই লাইনটাই আমাকে আসলে তোমার কি সম্পর্কে ধারণা দিবে? ইমাজিনারি অ্যাক্সিস সম্পর্কে ধারণা দিবে, যেটা কিনা 1i 2i 3i নিচে -1i -2i -3i -4i এরকম টু বি কন্টিনিউ চলতেই থাকবে। আসলে কোন পর্যন্ত? অসীম, এটাও অসীম পর্যন্ত। এইবারে আসি, এইটা মানে তাহলে কি লেখা যায়? এটা মানে তাহলে লেখা যায় এটার বদলে i, শুধু 1i। আর এটার বদলে লেখা যায় কত বলো? এটার বদলে লেখা যায় -i। একটু আগে -1 লিখছিলাম, তাহলে -1-এর বদলে একটু এদিকে তাকাও, √1। তাহলে এটার দুইটা রেজাল্ট আসছে, একটা +i, একটা হচ্ছে তোমার -i। মানে আমি কি বলছিলাম? যদি কাউকে বর্গ করে বর্গমূল করে যা পাওয়া যায়, তাহলে এইটাকে যদি উল্টা প্রসেস, এটাকে যদি আমি উল্টা প্রসেস মানে কত +-i, এইটাকে যদি আমি বর্গ করি তাহলে কি পাওয়া যাবে বলো? তাহলে পাওয়া যাবে -1। দ্যাটস ওয়াই আমরা আসলে লিখতে পারি কত, এটা ইকুয়াল -1 মানি তো আসলে তোমার কি লেখা যায় বলো? -1 মানি আসলে তোমার কি লেখা যাবে? এটা মানেই লেখা যাবে তোমার i তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। এই যে এটাই হচ্ছে সেই i স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। যে কোনো একটা কাল্পনিক সংখ্যা i স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, তোমাকে আমি শুরুতেই বললাম যে অনেকগুলো চমৎকার আবিষ্কারের মধ্যে এইটা একটা, i ইজ ইকুয়াল টু √1 অথবা i স্কোয়ার ইকুয়াল -1। দেখো এটা কিন্তু আমাদের বোঝা হয়ে গেল। আমার মনে হয় যে তোমার ইন্টারমিডিয়েটে না, যে তোমার 9-10ও আছে, ও যদি জিনিসটাকে একটু অবজার্ভ করে ডিপলি, তাহলে ও বুঝতে পারবে কেন i স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। আই থিঙ্ক এই জিনিসটা ক্লিয়ার সবার জন্য। তো দেখো আমরা i স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, এটা তো আমাদের ক্লিয়ার হয়েই গেল এখান থেকে। তাহলে আমরা আজকে থেকে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যে তোমার i স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? -1। এই পর্যন্ত আমাদের গেল। i ইকুয়াল কত? √1। আমার মনে হয় যে কাল্পনিক নাম্বার যে ধারণাটা, কাল্পনিক সংখ্যার যে কনসেপ্টটা, এটা আমরা সবাই বুঝে গেছি যে আসলেই কাল্পনিক নাম্বারটা কিভাবে কাজ করে, কাল্পনিক নাম্বারটা আসলে তোমার কেমনে দরকার বা কিভাবে কাজে লাগে। তো আমরা এই পর্যন্ত আগে দেখলাম, এইবার তোমাকে আমি জাস্ট একটা ছোট্ট জিনিস সম্পর্কে ধারণা দিই। তাহলে আমরা কি শিখলাম? i স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। তো দেখো এই যে i স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 এই পর্যন্ত থাকবে। আমি নেক্সট ক্লাসে তোমাকে আলোচনা করাবো যে কাল্পনিক নাম্বারের আসলে কি দরকার বা কাল্পনিক নাম্বারটা আসলে কেমনে কাজে লাগে। ওকে, তবে তার আগে তোমাকে একটা ছোট্ট জিনিস সম্পর্কে ধারণা দিই। মনে করো আমাদের যেগুলোতে আমরা কি বলো তো প্লাগ ইন করি, তাই না, চার্জ দেওয়ার জন্য, তাই না? তো যেগুলোতে আমরা প্লাগ ইন করি চার্জ দেওয়ার জন্য, তো তোমাকে যদি বলা যায় যে ওটার ভিতরে হাত দাও, তাহলে তুমি কি এটার ভিতরে হাত দিবা? বলো, হাত দিবা? না, হাত দিবা না। আসলে কেন হাত দিবে না? কারণ তুমি জানো যে হাত দিলে হ্যাম্পার হবে। বা তুমি যে সুইচ অন করো, এই যে লাইট অন অফ বা এই যে স্ক্রিন এখানে অন অফ, আর কি তোমার কাজ কি? সুইচটা অন করা, এবং সুইচটা হচ্ছে কি বলো তো, অন করার সাথে সাথেই তোমার হচ্ছে কি আলো জ্বলে উঠলো। তো তুমি বলতেছো যে হ্যাঁ আমি তো অনেক আলো পাইতেছি, বাট তুমি কি জানো যে আসলে এই ইলেকট্রনগুলোর কারণে আলো পাওয়া যায়, তড়িৎ পাওয়া যায়? ইলেকট্রনগুলো তুমি কোনোদিন দেখতে পারো না। এই টাইপের হাজারো তোমার হচ্ছে প্রবলেম নিয়ে তোমার মাথায় যে চিন্তাগুলো ঘুরপাক খায়, ঠিক এটার উপরে বেস করেই আমি তোমাকে সামনের দিন একটা ছোট্ট ক্লাসের আলোচনা করব আর কি, যে রিয়েল নাম্বার আর কাল্পনিক নাম্বার আদৌ কি বাস্তব জীবনে দরকার, নাকি এটা মানুষের শুধুই সাজানো একটা ঘটনা। তো ঠিক আছে, তোমরা এই পর্যন্ত দেখে নিবা i স্কোয়ার ইকুয়াল কেমনে -1 আসে, এই পর্যন্ত আমরা আলোচনা করব। নেক্সট ক্লাসে দেখা হবে কাল্পনিক নাম্বারের ব্যবহার, কাল্পনিক নাম্বার কিভাবে কাজ করে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।